আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ বিশ্বাস। আমি হাইব্রিড ভাস্কুলার নিউরোসার্জন। হাইব্রিড মানে আমি অপারেশনও করি এবং অপারেশনবিহীন ইন্টারভেনশন পদ্ধতিতেও চিকিৎসা প্রদান করে থাকি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। সেটি হচ্ছে স্পন্টেনিয়াস সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। এমনি কোনো কারণ ছাড়াই মাথার মধ্যে রক্তপাত হয়েছে। এটি স্ট্রোকের একটি অন্যতম কারণ বা ধরন আমরা যেটাই বলি। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের নিউরোসার্জিক্যাল পেশেন্টের ব্রেইনে যতগুলো এমার্জেন্সি সিচুয়েশন হয়ে থাকে তার মধ্যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। এই কারণে একটি পেশেন্ট হঠাৎ করে মারাও যেতে পারে। আবার আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদান করি পেশেন্টটি একদম ভালো হয়ে যেতে পারে। এই জন্য বলা হয় যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের পেশেন্ট আমরা অনেক সময় বোঝানোর জন্য বলি যে এটি একটি মাথায় টাইম বোমের মতো। একবার সেটা ফেটে গেছে কিন্তু আমরা জানি না সেটি আবার নেক্সট টাইম কখন ফাটবে। আর নেক্সট টাইম যখন আবার ফেটে যাবে তখন বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টকে বাঁচানো যায় না। তো যেহেতু ফাটার কথা বলছি বোঝানোর জন্য, আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রক্তনালী থেকেই অসুখটা তৈরি হয়। রক্তনালীর একটা ফোসকা আমরা অ্যানিউরিজম বলি বা স্যাক বলে থাকি। রক্তনালী সমান্তরাল সমানভাবে থাকার কথা কিন্তু হঠাৎ করে একটি অংশ ফুলে যায়, স্যাকের মতো তৈরি হয়। অনেক সময় আমরা বোঝানোর জন্য বলি একটা ফোসকা তৈরি হয়েছে। এই ফোসকাটা বা স্যাকটা ফেটে যায় ব্রেনের ভেতরে এবং রক্তপাত হয়ে থাকে। পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে? পেশেন্ট প্রেজেন্ট করে তীব্র মাথা ব্যথা নিয়ে, মানে যে এই মাথা ব্যথা পেশেন্ট কখনোই অনুভব করেনি তার জীবনে। সাডেন সিভিয়ার একটা তীব্র হেডেক হয়ে থাকে। এটা প্রথম। ২ নাম্বার, সে অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, কোনো দিকে দুর্বলতা আসতে পারে এবং এগুলো হঠাৎ করে হয়ে থাকে। যেহেতু ব্রেনের ভেতরে রক্তপাত হয়ে থাকে, রক্ত জমাট বেঁধে যায় অনেক সময়। ব্রেনের ভেতরে যে পানি আছে, সিএসএফ বলি আমরা, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, পানি চলাচল করতে পারে না। এর ফলে ব্রেনের ভেতরে পানি জমে যায় এবং ব্রেনের ভেতরে যে কুঠুরি বা ভেন্ট্রিকলগুলো আছে সেগুলো বড় হয়ে যায়। এই অসুখটাকে হাইড্রোসেফালাস বলা হয়। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। শরীরের ভেতরে যে লবণ আছে, সোডিয়ামের তারতম্য হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, ফলে পেশেন্টের জ্ঞান আরও কমে যায় এবং সেকেন্ড টাইম যদি কোনো কারণে আবার রাপচার করে যায় তাহলে পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। এই জন্য সাবঅ্যারাকনয়েড হেমোরেজের ট্রিটমেন্ট আমাকে করতেই হবে। তাহলে আমরা বুঝবো কিভাবে বা কি পরীক্ষা করে বুঝতে পারবো যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়েছে? একটা তো প্রেজেন্টেশনতে একটা পেশেন্ট এই সমস্যাগুলো নিয়ে আসবে, এই সিমটমগুলো নিয়ে আসবে। ২ নাম্বার, আমরা সিটি স্ক্যান করে দেখি যে ব্রেনের ভেতরে রক্তপাত হয়েছে। যখন সিটি স্ক্যান বলে দেয় যে ব্রেনে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়েছে, তখন আমরা এনজিওগ্রাম করি। অনেকভাবে এনজিওগ্রাম করা যায়। সিটি এনজিওগ্রাম করা যায়, এমআর এনজিওগ্রাম করা যায়। আর গোল্ড স্ট্যান্ডার্ড মানে একদম যেটা অ্যাবসোলুট টেস্ট সেটা হচ্ছে ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি, সংক্ষেপে ডিএসএ বলা হয়। এখন আমরা ডিএসএ করে ফেলি, তখন বুঝতে পারি যে কোথায় রক্তনালী ফোসকা বা অ্যানিউরিজম তৈরি হয়েছে এবং সেটাকে কি পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া যাবে। এখন এই ট্রিটমেন্ট গাইডলাইনে আমি আসছি, যেখানে আমার মেইন এমফ্যাসিস যে আমরা ২ ভাবে ট্রিটমেন্ট করতে পারি। একটা হচ্ছে অপারেশন করে ব্রেন, মাথার হাড্ডি কেটে করা যায়। আর একটা অপারেশনবিহীন রক্তনালী পথে গিয়ে রক্তের যেভাবে আমরা ক্যানুলা করি ঠিক এতটুকু একটা ছোট ফুটো করে রক্তনালী পথে অপারেশনবিহীনভাবে ইন্টারভেনশন পদ্ধতিতে এটা ট্রিটমেন্ট দেওয়া যায়। কিছু কিছু বিষয় এর সাথে জড়িত। একটা হচ্ছে অ্যানিউরিজমটি কোথায়, অ্যানিউরিজমটা কত বড় হয়েছে এবং ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কীরকম, এবং পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন কীরকম, এই কয়েকটা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। তো দুটো পদ্ধতি, একটা অপারেশন করা হয় যেটাকে আমরা বলি যে ক্র্যানিওটমি, ব্রেনের হাড্ডি কেটে ক্র্যানিওটমি করে ব্রেনের ভিতরে ঢুকে যেই জায়গাটা ফেটে গিয়েছে সেটা ক্লিপ দিয়ে বন্ধ করা। তাহলে টোটাল প্রসিডিউরটাকে আমরা সংক্ষেপে বলি ক্লিপিং। যখনই আমরা অ্যানিউরিজম ট্রিটমেন্টে ক্লিপিং বলবো দ্যাট মিনস এটা আমরা সার্জারি পদ্ধতি। সার্জারি পদ্ধতি মানেই যে এটা খারাপ কোনো পদ্ধতি তা না, এটাও একটা খুবই ভালো পদ্ধতি। ২ নাম্বার হচ্ছে ইন্টারভেনশন, যেটা অপারেশনবিহীন। এখন আমরা আসলে আধুনিক যুগে সবসময় চেষ্টা করি যে কত কম কষ্ট দিয়ে রোগী ট্রিটমেন্ট করতে পারি, মিনিমাল ইনভেসিভ। সো ইন্টারভেনশন পদ্ধতিটা একেবারেই কষ্টবিহীন একটি পদ্ধতি। যদি আমরা ইন্টারভেনশন পদ্ধতিতে কোনো অ্যানিউরিজম ট্রিটমেন্ট দিতে পারি সেটা রোগীর জন্য খুবই মানে একেবারেই কষ্ট নেই বললেই চলে। আমরা কতগুলো পদ্ধতি এখানে ফলো করি। একটা হচ্ছে কয়েল করা হয়। অ্যানিউরিজম একটা ফোসকার মতো, এর ভেতরে আমরা প্লাটিনাম কয়েল দিয়ে দিই, খুব সূক্ষ্ম কয়েল। কয়েলগুলোতে আস্তে 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 অ্যানিউরিজমটাকে আমরা ভরিয়ে দিই। অনেক সময় শুধু শুধু কয়েল করা যায় না,
এই জন্য বেলুনের হেল্প নিতে হয় বা স্টেন্টের হেল্প নিতে হয়। তখন আমরা বলি বেলুন অ্যাসিস্টেড কয়েলিং অথবা স্টেন্ট অ্যাসিস্টেড কয়েলিং। আরও কিছু অত্যন্ত আধুনিক পদ্ধতি আছে যেটা বহির্বিশ্বে এবং আমরাও বাংলাদেশে আমরা এই পদ্ধতি ট্রিটমেন্ট দিচ্ছি। একটা পদ্ধতি হচ্ছে ফ্লো ডাইভার্টার। আমরা হার্টে রিং পরানোর কথা শুনেছি, আমরা ব্রেনেও রিং পরাই। এই ফ্লো ডাইভার্টার একটা রিংয়ের মতোই, জাস্ট একটা পাইপের মতো। এটা অনেকটা রক্তনালীর মেইন রক্তনালীতে আমরা পাইপটা দিয়ে দিই, এর ফলে অ্যানিউরিজমের বা ফোস্কার ভিতরে আর রক্ত যায় না। এটা একটা অত্যন্ত আধুনিক পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে উভেন এন্ডোব্রিজ পদ্ধতি। এটাও আমরা করছি বাংলাদেশে, একটু কম, কারণ এটার কস্ট একটু বেশি। এই জন্য আমরা এটা কম করছি, বাট করা হচ্ছে বাংলাদেশে। তো এই কতগুলো পদ্ধতি অ্যানিউরিজম ট্রিটমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা অপারেশন করা হয় যেটা ক্লিপিং বলি, আর একটা অপারেশন বিহীন যেটাকে বলা হয় কয়েলিং করা যায়, অথবা ফ্লো ডাইভার্টার দেওয়া যায়, অথবা উভেন এন্ডোব্রিজ, সংক্ষেপে ওয়েব বলা হয়। আরও অনেকগুলো পদ্ধতি আছে, বাট এই পদ্ধতিগুলো এখন এমার্জিং পদ্ধতি। এবং আপনাদের খুবই ভালো লাগবে যে আমরা এই পদ্ধতিগুলো ফলো করে বাংলাদেশে পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছি। এই পেশেন্টকে যেহেতু সময় কম দেয়, এই যখন অ্যানিউরিজম রাপচার করে যায়, এই পেশেন্টগুলো সময় কম দেয় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এই জন্য আসলে ইনাদেরকে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাটা প্র্যাকটিক্যালি ফিজিবল মনে হয় না। সো আপনারা যদি এরকম কোনো পেশেন্ট থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন এবং অত্যন্ত দক্ষতার সাথে এই পেশেন্টগুলোকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ধন্যবাদ।